প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটন এন্ড বলবিদ্যা অধ্যায় লেকচার 6 ঘূর্ণন গতি যে টপিকটি আছে এই টপিকটা দিয়ে আমরা শুরু করছি। তো ঘূর্ণন গতি মূলত তোমার বৃত্তাকার যে গতিটি আছে সেই গতির সাথে তোমার সংশ্লিষ্ট যে বিষয়গুলো আমরা অধ্যয়ন করি, যে তোমার কোনো একটা বস্তু বা বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল হয় তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় তোমার ঘূর্ণন গতি। এবং একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘূর্ণনশীল হলে সেটাকে আমরা বৃত্তাকার গতি আমরা বলতে পারি। তো সেই ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা যে রাশিগুলো আমরা পড়েছিলাম সেই রাশিগুলো আমাদের জানা আছে যে ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের যে সরণটা বিবেচনা করতে হয় সেটা কোন সরণ? সেটা হচ্ছে কৌণিক সরণ। আর রৈখিক গতির ক্ষেত্রে আমরা যে সরণটা বিবেচনা করি সেটা হচ্ছে রৈখিক সরণ বা শুধু সরণ বলা হয় এটাকে। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো যে কোনো একটা বস্তু আর ব্যাসার্ধের একটি বৃত্ত পথে ও বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনশীল। তো কোনো একটা মুহূর্তে সে এ থেকে বি তে গিয়েছে, তো এ থেকে বি তে যাওয়ার ফলে সে কি একটা চাপ অতিক্রম করে গেল। তার মানে তোমার এ থেকে বি তে যাওয়ার ফলে তোমার কেন্দ্রে কি একটা কোণ অতিক্রম করে যাচ্ছে, তাই না? এই যে যে কোণটা অতিক্রম করে জি গেল, স্যার। এই যে অ্যাঙ্গেল যেটা, এই যে কোণ যেটাকে আমরা নামকরণ করেছি থিটা, এই কোণটাকে তোমার কি বলা হয়? কৌণিক সরণ। বলতো কৌণিক সরণকে কোন এককে প্রকাশ করা হয়? রেডিয়ান স্যার। রেডিয়ান। রাইট, কৌণিক সরণকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করি। তাহলে কৌণিক সরণের কনসেপ্টটা তো আমরা জানি, তাই না? এগুলো নিয়ে আমি ডিটেইলস আর পড়াচ্ছি না, যেহেতু আমরা গতিবিদ্যা অধ্যায় এগুলো আমরা পড়িয়েছি তোমাদের। ঠিক একইভাবে কৌণিক সরণ থেকে আমরা কোন রাশিটির ডেফিনেশন দিতে পারি? কৌণিক বেগ। যে কৌণিক বেগকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে তোমার কৌণিক বেগের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, বা তোমার ক্যালকুলাসের ভাষায় আমরা কৌণিক বেগটাকে আমরা এই রাশিটা দিয়ে প্রকাশ করতে পারি, ওমেগা ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা বাই ডেল টি। তো যখন এই লিমিটিং কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয় তখন সেটা যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আলোচনা করে কে? উত্তর হচ্ছে ক্যালকুলাস। এই জন্য সেটাকে ক্যালকুলাসের ভাষায় আমরা এই লাইনটা দিয়ে লিখতে পারি, ডিডি অফ থিটা। তার মানে এটাকে আমরা বলতে পারি শর্টকাট ভাষায় যে কৌণিক সরণের হারকে কি বলা হয়? কৌণিক বেগ। তো কৌণিক বেগের একক কি, মাত্রা কি, এই বিষয়গুলো আমরা জানি। একইভাবে কৌণিক বেগ থেকে আবার কোন রাশিটাকে আমরা ডিফাইন করি? সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। তো কৌণিক ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আলফা দিয়ে প্রকাশ করি। তাহলে সেই সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? কৌণিক ত্বরণ। এবার সেটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় আলফা ইকুয়াল টু এইভাবে লিখতে পারি। তো কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো দিয়ে কোনো প্রশ্ন আসছিল পরীক্ষায়? এমসিকিউ প্রশ্ন আসছিল তোমাদের? কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক জি সরণ? না স্যার, আসেন নাই স্যার। আচ্ছা, আসে নাই। কেন্দ্রমুখী ত্বরণ দিয়ে আসছিল? না স্যার। জি না স্যার। আচ্ছা, তাহলে এগুলো পড়তে হবে। হ্যাঁ, না আসলেও তোমার তোমার বিভিন্ন পরীক্ষা আসতে পারে। কৌণিক সরণের সংজ্ঞা 1 মার্কের জন্য আসতে পারে, জ্ঞানমূলক। কৌণিক বেগের সংজ্ঞা, কৌণিক ত্বরণের সংজ্ঞা। আচ্ছা বলো তো, কৌণিক ত্বরণ, রৈখিক দ্রুতির সাথে কৌণিক দ্রুতির সম্পর্ক কি বলো তো? এই জিনিসগুলো আজকে আমার লাগবে। গতিবিদ্যা অধ্যায়ে আমরা পড়ে এসেছি রৈখিক দ্রুতির সাথে কৌণিক দ্রুতির সম্পর্ক। রৈখিক দ্রুতি মানে ভি, আর কৌণিক দ্রুতি মানে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। তো রৈখিক দ্রুতির স্যার সাথে ভি কৌণিক ইকুয়াল দ্রুতির টু সম্পর্ক, ওমেগা আর। রাইট, রৈখিক দ্রুতির সাথে কৌণিক দ্রুতির সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা। ওমেগা আর। ভি ইকুয়াল টু ওমেগা আর। আচ্ছা, এবার আরেকটা সম্পর্ক বলো তো, রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক কি? এই যে স্যার এ ইকুয়াল টু আলফা আর। এ ইকুয়াল টু আলফা। তাহলে এই যে সমীকরণগুলো আমরা পড়েছি গতিবিদ্যা অধ্যায়, সেগুলো আমাদের আজকে লাগবে। তো দেখো, আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষা আসে। এই জড়তার ভ্রামক কাকে বলে, কি কি জিনিস, সেটা আমি পরে বুঝাচ্ছি। এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষা আসে যে জড়তার ভ্রামক কাকে বলে বা কি। তো নরমালি আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ নিউটনের, এই যে আমরা যে অধ্যায়টা পড়ছি নিউটনের বলবিদ্যা অধ্যায়ে জড়তা কি জিনিস সেটা তো আমরা জানি, যে তোমার কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেই রাশিটিকে তোমার কি বলা হয়? জড়তা। তো কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেই বস্তুটা কি থাকতে চাইবে? স্থির থাকতে চাইবে। আবার কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেটা সমবেগে সরল পথে গতিশীল থাকতে চাইবে। তাহলে এই যে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেই রাশিটিকে কি বলা হয়? জড়তা। এখন জড়তা মূলত কি করে বলো তো? জড়তা মূলত কোন একটা বস্তুর গতির পরিবর্তনকে কি করে বলো? জড়তা কি করে কোন একটা বস্তুর গতির পরিবর্তনকে? স্যার যেমন একটা বস্তু স্থিতি অবস্থায় আছে, এখন যদি তুমি এটাকে গতিশীল করতে চাও, তাহলে ওই যে স্থিতি জড়তা ওই বস্তুটাকে গতিশীল করতে চাইলে তাহলে কি করবে? গতিশীল হতে বাধা দেবে না? তার মানে জড়তা জি কি স্যার। করে আসলে? জড়তা, দেখো এখানে একটা বাক্য লেখা আছে, তোমরা একটু লাইন বাই লাইন একটু পড়ো। হ্যাঁ, তোমরা অনেকে কিন্তু এই বইগুলো লাইন বাই লাইন পড়ো না, ফলে অনেক তথ্য থেকে কিন্তু তোমরা দূরে সরে যাও, তথ্যগুলো তোমরা জানতে পারো না।
এই যে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বাক্য বলা আছে যে কোনো বস্তুর গতি তথা বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার প্রয়াসই হচ্ছে জড়তা। এখন জড়তা মূলত কি পরিমাপ করে? জড়তা কিসের পরিমাপ? ভরের পরিমাপ। অর্থাৎ বলতো কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তাও তত কি হবে? বেশি হবে। তাহলে ভর বেশি হওয়া মানে কি? তার গতির পরিবর্তনকে সে বাধা দেওয়ার প্রবণতাও আরো কি হবে? বেশি হবে। তার মানে ভর হচ্ছে কি করে কোন বস্তুর গতির পরিবর্তনকে কি করে? বাধা প্রদান করে। এই ক্ষেত্রে গতি বলতে বোঝানো হয় রৈখিক গতি। ঠিক আছে? তাহলে এখন একটা কোন বস্তু যদি ঘূর্ণনশীল হয়, বৃত্তপথে ঘূর্ণনশীল হয় বা অন্য যে কোনো পথে যদি ঘূর্ণনশীল হয়, তাহলে সেক্ষেত্রে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিকে কি করবে? বাধা দেবে। তো রৈখিক গতির ক্ষেত্রে গতির পরিবর্তনকে বাধা দেওয়ার যে প্রয়াস সেটা যদি জড়তা হয়, তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে এই বস্তুর ঘূর্ণন গতিকে বাধা দেওয়ার যে প্রবণতা বা প্রয়াস সেটাকে আমরা তাহলে কি বলবো? সেই জিনিসটিকে বলা হয় তোমার এই যে জড়তা ভ্রামক। এই যে এই রাশিটার নামই হচ্ছে তোমার জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কি করে? কোন ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিকে কি করবে? বাধা দেবে, তথা ঘূর্ণন গতির পরিবর্তনকে সে বাধা দিবে। ঠিক আছে? আর রৈখিক গতির ক্ষেত্রে সেটাকে আমরা শুধু জড়তা বলি, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই রাশিটির নামই হচ্ছে তোমার জড়তার ভ্রামক। তার মানে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যে ভূমিকা, ভর কি করে? যে তোমার সে বস্তুর গতিকে বাধা দেয়। ঠিক একইভাবে তোমার ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকের অনুরূপ সেই ভূমিকাটা পালন করবে। তো ভর যেমন কোনো বস্তু রৈখিক গতিকে বাধা দেয়, তাহলে জড়তার ভ্রামক তাহলে কি করবে? কাকে বাধা দিবে? ঘূর্ণন গতিকে বাধা দিবে। তাহলে এই যে জড়তার ভ্রামকের যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো তো। গোলাম কিবরিয়া বলো। জি স্যার, ক্লিয়ার। কি ক্লিয়ার একটু বলো। গোলাম কিবরিয়া কি বলো একটু। স্যার, জড়তার ভ্রামক হচ্ছে ঘূর্ণন গতিকে বাধা প্রদান করবে। আর ভর? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? স্যার জড়তার জি স্যার। আরেকটাবার বুঝাই দিবেন? হ্যাঁ, জড়তার ভ্রামক হলো যে নরমালি দেখো এই যে এইটুকুর মধ্যে কিন্তু উত্তরটা আছে। দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমরা কোন বস্তুর গতি তথা বেগের পরিবর্তনকে বাধা দেওয়ার যে প্রয়াস সেটাকে কি বলা হয়? জড়তা। এখন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা বস্তু একটা টেবিলের উপরে আছে, ধরো তার ভর হচ্ছে 5 কেজি। এখন এই বস্তুর গতির পরিবর্তন করতে যে বল প্রয়োগ করতে হবে, এই বস্তুটার ভর যদি আমি আরো বৃদ্ধি করি, ধরো তোমার তার উপরে আরো ভর চাপানো হলো 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 1 কেজি করে বৃদ্ধি করছি আমরা, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর গতির পরিবর্তন করতে কি আরো বেশি বল প্রয়োগ করতে হবে না? জি স্যার। জি স্যার। তাহলে সেক্ষেত্রে এই যে ভর যে তুমি বৃদ্ধি করছো, বা ভর তুমি ইনক্রিজও করতে পারো, মানে ডিক্রিজও করতে পারো, কিন্তু কমিয়েও দিতে পারো। তাহলে এই যে ভর যে তুমি পরিবর্তন করছো, তাহলে এই ভর পরিবর্তন করার ফলে কি হচ্ছে? তাহলে এই বস্তুর গতির পরিবর্তনে বাধা তৈরি হচ্ছে না? গতির পরিবর্তন হতে সে বাধা দিচ্ছে। যে তুমি যদি ভর বৃদ্ধি করো, তাহলে গতির পরিবর্তনে সে কি করবে? বাধা দেবে। এটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে। তাহলে একই রাশি স্যার এই জিনিসটা বুঝলাম না স্যার, আরেকবার একটু বুঝাই দেন স্যার। কতবার বলবো যে সেম ভর জিনিস? পরিবর্তন, স্যার ভর তাহলে পরিবর্তনের ক্ষেত্রে গতি কিভাবে বাধা দেবে? ঘূর্ণন গতির ক্ষেত্রে তোমার কি হবে? ঘূর্ণন গতির ক্ষেত্রে তোমার এই বস্তুর ঘূর্ণন গতিকে যে রাশিটি বাধা দিবে সেই রাশিটির নামই হচ্ছে তোমার জড়তার ভ্রামক। তাহলে ভরের কাজ হলো কোন বস্তুর গতিকে বাধা প্রদান করা তথা গতির পরিবর্তনকে বাধা প্রদান করা। ঠিক আছে? একইভাবে তোমার জড়তার ভ্রামক হচ্ছে কি করবে? ঘূর্ণন গতির পরিবর্তনকে সে কি করবে? বাধা দেওয়ার যে প্রয়াস। এখন বাধা বলতে বোঝানো হচ্ছে যে তোমার এটা গতি বৃদ্ধির ক্ষেত্রে বাধা হতে পারে, গতি হ্রাসের ক্ষেত্রে কিন্তু বাধা হতে পারে। তো তুমি যখন ভর বৃদ্ধি করবা তখন তোমার সেক্ষেত্রে কি হবে? তোমার বেশি বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে? একইভাবে তুমি যখন ভর কমিয়ে দিবা, সেক্ষেত্রে ওই বস্তুটার গতি বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে তো আগে যে গতি ছিল সেই গতিটাকে সে ধরে রাখতে চাইবে জড়তা ধর্মের কারণে। কেননা জড়তার কাজই তো সে বস্তুটা যে অবস্থায় ছিল সে অবস্থায় ধরে রাখতে চাইবে। কিন্তু তুমি যখন এর গতির পরিবর্তন করতে চাইবে, তখন এই যে গতির পরিবর্তন এখন গতির পরিবর্তনের মূল কনসেপ্টটা হচ্ছে সেটা তুমি বেগ বৃদ্ধিও করতে পারো, বেগ হ্রাস করতে পারো। দুইটা ক্ষেত্রে কিন্তু করা যায়। দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা গতির পরিবর্তনকে আমরা বাধা বলবো এটাকে। তাহলে এই বাধা কে দেয়? উত্তর হচ্ছে জড়তা। এখন জড়তা কিসের পরিমাপ করে? ভরের পরিমাপ করে। তার মানে ভর তাহলে কি করে? কোন বস্তুর গতিকে বাধা প্রদান করে। এই গতি বলতে রৈখিক গতি বোঝানো হয়।
ঠিক একইভাবে কোন একটা বস্তু যখন কোন একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে রোটেশনাল হবে, ঘূর্ণনশীল হবে, তাহলে এই ঘূর্ণন গতিকেও তোমার একটি রাশি বাধা প্রদান করবে। তো ঘূর্ণন গতির ক্ষেত্রে যে রাশিটি বাধা প্রদান করবে ওই বস্তুর ঘূর্ণন গতিকে, সেই রাশিটির নামই হচ্ছে তোমার জড়তার ভ্রামক। এই হচ্ছে ফিজিক্যাল কনসেপ্ট। তাহলে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যে ভূমিকা, ঘূর্ণন গতির ক্ষেত্রে অনুরূপ ভূমিকা কার? এটা এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে। জড়তার ভ্রামকের। জড়তার ভ্রামক, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষার একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই যে এই টপিকটা একটু পড়বা, এই যে উপরে যত যে 2-3টা লাইন একটু ভালো করে পড়বে, এটার মধ্যে উত্তরটা লুকায়িত আছে। আচ্ছা, এখন আমরা জড়তার ভ্রামক ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে বের করতে পারি? ফিজিক্যালি এতক্ষণ বোঝানো হলো, এখন ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখো, ডান দিকে একটা চিত্র দেওয়া আছে। দেখো এই যে গোল যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা বস্তু। বলতো একটা বস্তু কি একটা কণা দিয়ে তৈরি না কোটি কোটি কণা দিয়ে তৈরি? অসংখ্য কণার সমষ্টি হচ্ছে একটা বস্তু, কঠিন বস্তু। তাহলে এখানে বেশ কয়েকটা কণার ভর ধরে নেওয়া হয়েছে, m1 m2 m3 m4। এগুলো কি দেখা যাচ্ছে? চিত্রটা দেখতে পাচ্ছ আমাকে? তোমরা এই যে চিত্র যে আমি জি স্যার। দেখাচ্ছি এবং জি আমি যে স্যার। কথা বলছি সবকিছু শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করো। জি স্যার, দেখা যাচ্ছে। দেখাও যাচ্ছে। আচ্ছা, এখন বলো তো এই বস্তুটা এই চিত্র থেকে কি বুঝতেছে? বলো বলো তো, এবিটা কি জিনিস? এই যে এবি মানে একটা রেখা, এটা কি? বলো এবিটা কি? স্যার অক্ষ স্যার, ওই বস্তু স্যার। উলম্ব অ্যাক্সিস স্যার। হ্যাঁ, উল্লম্ব অ্যাক্সিস বা অক্ষ বলবো আমরা। তাহলে এই অক্ষকে কেন্দ্র করে এই যে বস্তুটা, বড় যে বস্তুটা, যে গোল যে বস্তুটা, এই বস্তুটা ঘূর্ণনশীল। ঠিক আছে, এবং কিভাবে ঘূর্ণনশীল এখানে ধরে নেওয়া হয়েছে? দেখো এখানে একটা ওমেগা একটা রাশি নেওয়া হয়েছে। তার মানে এই বস্তুটা এবি অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল। সমকৌণিক বেগ বলতে বোঝানো হচ্ছে যে তোমার প্রত্যেকটা কণার কৌণিক বেগটা তোমার কি হবে? সেম হবে, একই হবে, সমকৌণিক বেগ আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা একটা দৃঢ় বস্তু। আচ্ছা, এখন বলো তো এই ঘূর্ণন অক্ষ হতে, এই যে তুমি যে m1 কণা ধরে নিয়েছো, ঘূর্ণন অক্ষ হতে তার লম্ব দূরত্বটা কত বলো তো? এখানে নামকরণ করা আছে r1। একইভাবে m2 জি কণার স্যার। ক্ষেত্রে লম্ব দূরত্ব কত? r2। একইভাবে বাকি যে কণাগুলো হয়েছে, এই যে m3 m4 mn, এই প্রত্যেকের লম্ব দূরত্ব বলা আছে, দেখো r3 r4 rn। ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো সেই কথাগুলো এই যে এটার মধ্যে লেখা আছে, এই টপিকটার মধ্যে লেখা আছে। আচ্ছা, বলো তো প্রথম কণার রৈখিক বেগ, তো রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক কি? ভি ইকুয়াল টু কি? ওমেগা আর। এটা তো আমরা জানি, আজকে আমি লিখেছিলাম, তাই না? তাহলে m1 কণার রৈখিক বেগ v1 ইকুয়াল টু কি হবে? ওমেগা r1। দেখো এই লাইনটা ক্লিয়ার কিনা? v ইকুয়াল টু ওমেগা আর সমীকরণটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা প্রথম যে কণাটা, এই যে m1 যে কণাটা, কেননা এই বস্তুটা কিন্তু কোটি কোটি কণার সমষ্টি, আমরা কয়েকটা কণা আমরা বিবেচনা করছি, যে m1 m2 m3 m4 এইগুলো। তো এখন বলো তো এই প্রথম কণার যদি আমরা গতিশক্তি বের করতে চাই, তো নরমালি এই যে সমীকরণটা আমরা লিখেছি, দেখো E1 ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার। বলো তো এটা কি গতিশক্তি? এটা কি রৈখিক গতিশক্তি না ঘূর্ণন গতিশক্তি? স্যার রৈখিক গতিশক্তি। স্যার রৈখিক হ্যাঁ, এটা গতিশক্তি কিন্তু স্যার। এটা কিন্তু রৈখিক গতিশক্তি। এটা এখানে ভর আছে, তাই না? ভরের ভূমিকা কি করে? ওই যে রৈখিক গতিকে বাধা প্রদান করবে, তার মানে এটা হচ্ছে কিন্তু রৈখিক গতিশক্তি। কিন্তু আমরা এখন আসলে বের করতে চাই ঘূর্ণন গতিশক্তি। তাহলে ঘূর্ণন গতিশক্তি বের করতে চাইলে তোমার এই যে v1 যে রাশিটি আছে, যে রৈখিক বেগ, এই রৈখিক বেগটাকে তোমার কি করতে হবে? রিপ্লেস করতে হবে। তো v1 সমান কি লিখবো আমরা? এই যে উপরে লেখা আছে ওমেগা আর, তার প্রথম কণার জন্য কি লিখবো? ওমেগা আর, এবং যেহেতু তোমার এখানে স্কয়ার আছে, v1 এর উপরে স্কয়ার আছে, এই জন্য কি লিখতে হবে? ওমেগা স্কয়ার r1 স্কয়ার। দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? এই লাইনটা জি ক্লিয়ার স্যার। কিনা? এটা কোন কণার গতিশক্তি? প্রথম কণার গতিশক্তি। একইভাবে আচ্ছা, এখন বলো তো ওমেগা 1 কেন লিখলাম না? স্যার সমকৌণিক বেগে তো স্যার। সমকৌণিক বেগ, তার মানে প্রত্যেকটা কণার কৌণিক বেগ কি হবে? সেম হবে, একই হবে। এই জন্য ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 লেখা যাবে না। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে আমরা কি লিখবো? ওমেগা লিখবো। আচ্ছা, একইভাবে দ্বিতীয় যে কণাটা, তার যে রৈখিক ঘূর্ণন গতিশক্তি, এটা ক্লিয়ার কিনা দেখো, নিজেরা বুঝতে পারতেছে কিনা এখন বলো। জি স্যার। জাস্ট জি কি স্যার। চেঞ্জ হবে? ভরটা জি চেঞ্জ স্যার। হবে, m2 চেঞ্জ হবে, আর ওই যে দূরত্ব যেটা r2 সেটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে এখানে যতগুলো, এই বস্তুটা যতগুলো কণা দিয়ে তৈরি, সমস্ত কণার ক্ষেত্রে আলাদা আলাদা ঘূর্ণন গতিশক্তি বের করা যাবে কিনা এই সমীকরণ অনুসারে একটু বলো আমাকে। জি স্যার। জি স্যার যাবে। তাহলে এখন বলো তো এই এবি অক্ষের সাপেক্ষে এই বস্তুটার যদি আমরা মোট ঘূর্ণন গতিশক্তি বের করতে চাই, তাহলে এই যে প্রত্যেকটা কণার যে ঘূর্ণন গতিশক্তি আমরা পাচ্ছি, সেগুলো কি করে দিব? সাম করে দিব, যোগ করে দিব। তাহলে দেখো এই যে দেখো
সমগ্র বস্তুর গতিশক্তি, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, ই, এটা কিন্তু এই গতিশক্তি বলতে আসলে ঘূর্ণন গতিশক্তি বোঝানো হচ্ছে। আমরা ঘূর্ণন গতিশক্তি বের করতে চাচ্ছি। রৈখিক গতিশক্তি তো আমাদের জানাই আছে। আচ্ছা, তো ই ইকুয়াল টু যতগুলো কণা আছে সমস্ত কণার ওই যে ঘূর্ণন গতিশক্তি, সেগুলো কি করবো আমরা সাম করব, যোগ করব। তাহলে E1 প্লাস E2 প্লাস E3। তো E1 মানে এই যে প্রথম যে টিক চিহ্ন যে বাক্যটা, সেই সমীকরণটা এখানে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে E1, পরেরটা হচ্ছে এটা হচ্ছে E2, পরেরটা এটা হচ্ছে E3। এইভাবে কি চলতে থাকবে, এই যে প্লাস ডট ডট দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা রাশি কমন আসে। দেখো এই যে তিনটা রাশি থেকে, তিনটা না অসংখ্য রাশি থাকবে এখানে। এই সবগুলো রাশি থেকে কি কমন এসছে বলো তো? হাফ ওমেগা কমন আসে, ওমেগা স্কয়ার কমন আসে। তো হাফ ওমেগা জি স্কয়ার স্যার। কমন দেওয়া হলে উইদিন ব্র্যাকেট দেখো কি তৈরি হচ্ছে, যে এই রাশিটি তৈরি হচ্ছে দেখো m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস লাস্টেরটা হবে mn rn স্কয়ার, মানে n তম যে কণাটা, লাস্টের যে কণাটা। তা এখন এটাকে আমরা পরিসংখ্যানের ভাষায় দেখো কিভাবে লিখেছি, দেখো সামেশন দিয়ে লিখেছি। দেখো হাফ ওমেগা স্কয়ার আমি বাম পাশে রেখে দিলাম। আর এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে রাশিটি আমরা দেখতে পাচ্ছি, রাশিমালা, সেটার পরিবর্তে আমরা কি লিখলাম পরিসংখ্যানের ভাষায়? সামেশন। যেহেতু এগুলো যোগ করা হচ্ছে, তাই না? প্রথমটার ক্ষেত্রে দেখো প্রথম কণার ভর এবং লম্ব দূরত্বের বর্গের গুণফল। তারপরেরটার ক্ষেত্রে কি দ্বিতীয় কণার ভর এবং দ্বিতীয় কণার লম্ব দূরত্বের বর্গের গুণফল, সেটা আবার প্রথমটার সাথে কি করা হচ্ছে বলতো? যোগ করা হচ্ছে। তার মানে কি এখানে অনেকগুলো রাশি, সেম টাইপের রাশি আমরা এখানে কি করছি? যোগ করছি। এই জন্য আমরা এখানে কি দিয়ে লিখেছি? পরিসংখ্যানের ভাষায় সামেশন দিয়ে লিখেছি। তো সামেশন কি লেখা আছে? mi ri তার উপরে স্কয়ার। এখন mi ri, এখন i এর মানটা শুরু হবে 1 থেকে n পর্যন্ত চলবে। আচ্ছা বলো তো, এখানে i এর মান যদি 1 বসানো হয় এই সমীকরণে, সামেশন এই সমীকরণে i এর মান যদি 1 বসানো হয়, তাহলে কি আসবে বলো? প্রথম কণা এই যে তোমার m1 r1 স্কয়ার, এই রাশিটি কিন্তু পাওয়া যাবে। i এর মান যদি 2 বসানো হয়, তাহলে এখানে কি দ্বিতীয় এই যে m2 r2 স্কয়ার, এই রাশিটি তোমরা পেয়ে যাবে। দেখো তো বুঝতে পারছো কিনা তোমরা? জি স্যার। জি স্যার। এখন আমরা ফাইনালি দেখো এই যে সামেশন mi ri স্কয়ার যে রাশিটি আমরা এখানে আলাদা করলাম, এই রাশিটার পরিবর্তে দেখো পরের লাইনটাই আমরা কি অ্যাপ্লাই করেছি বলো? কি লেখা হয়েছে এখানে? i। কার পরিবর্তে জি স্যার। লিখলাম? কার পরিবর্তে লিখেছি? সামেশন mi আর ওই যে ri। সামেশন অংশটার পরিবর্তে। হ্যাঁ, এই রাশিটির পরিবর্তে আমরা কি লিখেছি? আই রাশিটি লেখা হয়েছে। এখন এই আই রাশিটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। দেখো এখানে আই ইকুয়াল টু সামেশন mi ri স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ওই যে সামেশন mi ri স্কয়ার, যার পরিবর্তে লিখেছো ওই যে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট 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 চলতে থাকবে। এই জিনিসটাকে, এই রাশিটার নামই হচ্ছে তোমার জড়তার ভ্রামক। তাহলে এখন দেখো এই আই রাশিটাকে তোমার কি বলা হচ্ছে? জড়তার ভ্রামক। এটার ইংলিশ হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। জড়তার ভ্রামকের ইংলিশ হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। আচ্ছা, এখন আই তাহলে কার পরিবর্তে এসছে বলো? সামেশন mi ri স্কয়ার। তো সামেশন mi ri আবার কার পরিবর্তে এসছে? ওই যে উপরের বাক্যে দেখো m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট ডট। তো এই যে আই যে রাশি, এই আই রাশিটিকে তোমার কি বলা হচ্ছে? জড়তার ভ্রামক। এখন বলো তো, এই আইটাকে যদি আমরা ডিফাইন করতে চাই ম্যাথমেটিক্যালি, যদি আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলো? দেখো তো এই বাক্যটা থেকে আমি বলতে চাচ্ছি, দেখো টিক চিহ্ন দিয়েছি আমি যে বাক্যটা দেখতে পাচ্ছ কিনা একটু বলো। জি স্যার। আচ্ছা, এখন বলো তো আমি কি এই বাক্যটাকে এভাবে বলতে পারি কিনা? দেখো তো কোন প্রতিটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোন একটি বস্তুর প্রতিটি কণার ভর, প্রতিটি কণা মানে ওই যে m1 m2 m3 ডট আরো যেগুলো থাকবে সমস্ত কণা, তাহলে কোন নির্দিষ্ট অক্ষ বা অক্ষকে কেন্দ্র করে কোন ঘূর্ণনশীল একটি বস্তুর প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে প্রতিটি কণার এই যে r1 r2 r3 যে দূরত্বগুলো, এগুলো হচ্ছে লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স কেন নেওয়া হয় সেটা আমি আগামী ক্লাসে পড়াবো। তো প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে প্রতিটি কণার লম্ব দূরত্বের, বলতো লম্ব দূরত্বের কি করা হয়েছে এখানে? স্যার সমষ্টি। হ্যাঁ, বর্গ করা স্যার হয়েছে। প্রথমে গুণ করা হয়েছে। না, লম্ব দূরত্বের বর্গ করা হয়েছে। এই যে r1 স্কয়ার r2 স্কয়ার r3 স্কয়ার। তাহলে আমি কি বলছি একটু ভালো করে কথাটা শোনার চেষ্টা করো, যে কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল কোন একটি বস্তুর প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে প্রতিটি কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের
দেখো আমি বর্গ করে তারপরে গুণফল করছি, কার সাথে? প্রত্যেকটা ভরের সাথে গুণ করা হচ্ছে। তাহলে আমি আবারও বলছি যে কোন ঘূর্ণনশীল অক্ষের সাপেক্ষে প্রতিটি কণার ভর এবং প্রতিটি কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের, তাহলে গুণফল মানে কি? গুণ করা হয়ে গেল প্রত্যেকটাকে। গুণফলের আবার কি করা হচ্ছে? এই যে প্লাস মানে কি করা হচ্ছে বলো তো? সমষ্টি না? তাহলে আমি ফাইনালি এখন এটাকে আমি দেখো সংজ্ঞায়িত করছি যে কোন নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে কোন একটি বস্তুর প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে প্রতিটি কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক। ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক, সেই কথাটাই এই সংজ্ঞাটার মধ্যে লেখা আছে। আমি আবার বলছি, একটু খেয়াল করো যে কোন অক্ষকে কেন্দ্র করে কোন একটি বস্তুর প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ হতে প্রতিটি কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ওই অক্ষের সাপেক্ষে কেন বলা হচ্ছে? ওই অক্ষের সাপেক্ষে কেন বলা হচ্ছে? কারণটা হচ্ছে যে তোমার দেখো, আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। বলতো এই যে m1r1² এটা কার জড়তার ভ্রামক বলতো? m1r1² এটা কার জড়তার ভ্রামক? প্রথম কণাটার জড়তার ভ্রামক। m2r2² কার জড়তার ভ্রামক? দ্বিতীয় কণাটার জড়তার ভ্রামক। তার মানে জড়তার ভ্রামকের সিম্পল সংজ্ঞা হচ্ছে, এটা শর্টকাট মনে রাখবে, যে ভর ইনটু লম্ব দূরত্ব স্কয়ার। জড়তার ভ্রামকের সিম্পল যে সংজ্ঞাটা, এটা কিন্তু পরীক্ষায় লিখবে না, পরীক্ষায় আসলে অবশ্যই সংজ্ঞাটা লিখতে হবে। তাহলে জড়তার ভ্রামক অ্যাকচুয়ালি কি? উত্তর হচ্ছে ভর ইনটু কি? লম্ব দূরত্ব স্কয়ার। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তাহলে জড়তার ভ্রামক হচ্ছে সিম্পলি ভর ইনটু লম্ব দূরত্ব স্কয়ার। তাহলে এখানে বলো m1 মানে কি? প্রথম কণার ভর। r1 মানে কি? প্রথম কণার লম্ব দূরত্ব স্কয়ার। তো m1r1² গুণ করা হয়েছে, তাহলে এটা কি? প্রথম কণার জড়তার ভ্রামক। m2r2² দ্বিতীয় কণার জড়তার ভ্রামক। m3r3² তৃতীয় কণার জড়তার ভ্রামক। এইগুলো সবগুলো কণার জড়তার ভ্রামক প্লাস হিসাবে চলে আসবে। তাহলে সবগুলো যোগ করলে কার জড়তার ভ্রামক পাওয়া যাবে বলো তো? এই বস্তুটার জড়তার ভ্রামক পাওয়া যাবে। এই বস্তুটার জড়তার ভ্রামক পাবো। এবং কোন অক্ষের সাপেক্ষে? উত্তর হলো এই যে এবি যে অক্ষটা আমরা ধরে নিয়েছি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। কেন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক? কারণটা হলো, দেখো বলতো এই যে প্রথম কণার যে জড়তার ভ্রামক, এই যে m1r1², বলতো এই m1 বস্তুটার, এই m1 যে কণাটা, সে বস্তুটার ভর কি বলো? কনস্ট্যান্ট। ক্লাসিক্যাল ফিজিক্সে বস্তুর ভর কি? কনস্ট্যান্ট। আচ্ছা, এখন বলতো এই যে আর যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা আমি এই m1 কণাটাকে যদি আমি এই জায়গায় নিতাম, দেখো চিত্রে আমি একটা জায়গায় ডট দিয়েছি, দেখো তো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে m1 কণাটা যদি এখানে অবস্থান করত, তাহলে ঘূর্ণন অক্ষ হতে কি লম্ব দূরত্ব r1 এর যে আগের মান ছিল, এখন কি সেই মানটাই আছে না কমে গেল বলো? স্যার কমে গেল। কমে গেল। তার মানে তোমার রোটেশনাল অ্যাক্সিস থেকে তুমি যদি কাছাকাছি আসো, তাহলে আর এর মানটা কমে যাবে। আর এটা আমার রোটেশনাল অ্যাক্সিস, ধরো এটা হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস, এটাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরছে। তো আমি এই রোটেশনাল অ্যাক্সিসে আমার m1 কণাটা আগে এখানে ছিল, তাহলে এখন যে লম্ব দূরত্বটা আমি পাচ্ছি, এখন এই m1 কণাটা যদি এই জায়গায় অবস্থান করে, তাহলে ঘূর্ণন অক্ষ হতে লম্ব দূরত্ব কি? কমে গেল। আবার এখান থেকে আমি দূরেও নিতে পারি। তার মানে আমরা এই ঘূর্ণন অক্ষের যত কাছে আসবো অথবা যত দূরে যাব, সেক্ষেত্রে কার মান চেঞ্জ হচ্ছে বলো? আর এর মান চেঞ্জ হচ্ছে। আর এর মানটা চেঞ্জ হচ্ছে। এখন বলো তো বস্তুর ভর তো কনস্ট্যান্ট, তাহলে এই যে প্রথম কণার যে জড়তার ভ্রামক m1r1², একইভাবে দ্বিতীয় কণার জড়তার ভ্রামক m2r2², তাহলে জড়তার ভ্রামক মূলত কার উপরে নির্ভর করছে বলো? m1 এর উপরে, স্যার আর এর উপর নির্ভর করছে। m3 এর উপরে নাকি r এর উপরে? এখন আর তাহলে কার উপরে? আর তাহলে কার উপরে ডিপেন্ড করবে? রোটেশনাল অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করবে। তার মানে ঘূর্ণন অক্ষের, এই জন্য বলা হচ্ছে যে তোমার ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক। কেন? কেননা ওই অক্ষ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে জড়তার ভ্রামকও তোমার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে জড়তার ভ্রামক মূলত কার উপরে নির্ভর করে? উত্তর হচ্ছে বলো, জড়তার ভ্রামক কার উপরে নির্ভর করে? স্যার ঘূর্ণন অক্ষের উপরে। রাইট, ঘূর্ণন অক্ষের উপরে তথা আর এর উপরে। ঘূর্ণন অক্ষ চেঞ্জ, ঘূর্ণন অক্ষের পজিশন চেঞ্জ হলে জড়তার ভ্রামক কি হবে? চেঞ্জ হবে। যেমন দেখো এবি যে অক্ষটা ছিল, এই অক্ষটাকে আমি এই বরাবর টেনে দিলাম, এই বরাবর একটা খাড়া অভিলম্ব টেনে দিলাম। বলতো এখন যদি তোমার এই অক্ষটাকে কেন্দ্র করে এই বস্তুটা ঘূর্ণনশীল হয়, তাহলে r1 r2 r3 r4 সবগুলো চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। তাহলে সবগুলো চেঞ্জ হয়ে গেলে তোমার এই এবি অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামক যা ছিল, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি সেটাই থাকবে না চেঞ্জ হয়ে যাবে বলো?
স্যার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো মজার বিষয় হলো যে রৈখিক গতির ক্ষেত্রে ভরের যে ভূমিকা ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকের সেই অনুরূপ ভূমিকা। তাহলে ভর এবং জড়তার ভ্রামকের বেসিক পার্থক্য কি বলতো? কি বেসিক পার্থক্য আছে এখানে ভর আর জড়তার ভ্রামকের মধ্যে? স্যার ঘূর্ণন অক্ষের একটা পার্থক্য আছে স্যার। হ্যাঁ, ভালো করে কেউ বলতে স্যার ওই পারছে যে না? উত্তর স্যার লম্ব হচ্ছে দূরত্বের হ্যাঁ, একটি বস্তুর ভর হচ্ছে কনস্ট্যান্ট। এটা অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষা আসে। কোন একটি বস্তুর স্যার, ভর কি কনস্ট্যান্ট, কিন্তু কোন একটা বস্তুর জড়তার ভ্রামক কনস্ট্যান্ট রাশি নয়, এটি পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? কেননা এই বস্তুটার ঘূর্ণন অক্ষের যেটা রোটেশন হচ্ছে যে অক্ষের সাপেক্ষে, এই অক্ষ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমার জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। তা কিন্তু এই বস্তুটার ভর কিন্তু চেঞ্জ হবে না, বস্তুটার ভর কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ঘূর্ণন অক্ষ চেঞ্জ হওয়ার কারণে এর জড়তার ভ্রামক রাশিটির কি হচ্ছে তোমার পরিবর্তন হচ্ছে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য, এটাই পার্থক্য, মূল পার্থক্য হচ্ছে এটাই। আর বাকি যেটা যে ভর হচ্ছে তোমার রৈখিক গতিতে বাধা প্রদান করে সেগুলো তো জানলেই। তাহলে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ আরো একটা পার্থক্য আমরা জানলাম যে ভর কোন একটা বস্তুর ভর হচ্ছে কনস্ট্যান্ট রাশি আর জড়তার ভ্রামক হচ্ছে কনস্ট্যান্ট রাশি নয়, এটি হচ্ছে পরিবর্তনশীল, এটি ঘূর্ণন অক্ষের উপরে নির্ভর করে। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আর আরেকটা মাইনর একটা পার্থক্য হচ্ছে ভরের একক কি বলো? কেজি বা কিলোগ্রাম। আর জড়তার ভ্রামকের একক কি বলো? এখান থেকে বলো ভর ইনটু লম্ব দূরত্ব স্কয়ার, এই যে m1 r1 স্কয়ার। তাহলে ভরের একক কি? কেজি। আমরা জানি ভরের একক কি? কেজি, তাই না? ভরের একক কেজি। আর লম্ব দূরত্বের একক কি? লম্ব দূরত্বের স্কয়ার আছে, তাহলে মিটার স্কয়ার হবে। কেজি মিটার স্কয়ার। তাহলে ভরের একক হচ্ছে শুধু কেজি বা কিলোগ্রাম, আর জড়তার ভ্রামকের একক হবে কেজি মিটার স্কয়ার। তাহলে এটা একটা পার্থক্য। তাহলে এই দুইটা পার্থক্য লিখে দিলে তুমি 2 পেয়ে যাবে। দেখো ভর আর জড়তার ভ্রামকের পার্থক্যটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার জি স্যার। তাহলে এখন বলো তো, জি, স্যার। এই যে আমরা ফাইনালি যে রাশিটা পেলাম, এই যে E = ½ I ওমেগা স্কয়ার, এটা কার? এটা কি? এই সমীকরণটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি বলো? স্যার জড়তার স্যার, ভ্রামক কোনো বের করতে পারি ঘূর্ণনশীল স্যার। বস্তুর জড়তার ভ্রামক। আমরা ঘূর্ণন গতিশক্তি বের করতে পারি, অথবা আমরা জি স্যার। ঘূর্ণন গতিশক্তি যদি দেওয়া থাকে তাহলে আমরা জড়তার ভ্রামক বের করতে পারবো। অনেক কিছু আমরা এখান থেকে বের করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে E = দেখো নরমালি গতিশক্তির ক্ষেত্রে কি ছিল? ½ I ওমেগা স্কয়ার, তাই না? সরি, গতিশক্তি হচ্ছে নরমাল রৈখিক গতিশক্তি যেটা ½ mv স্কয়ার। সেই সমীকরণ আর এই সমীকরণের মাঝে কিন্তু মিল আছে, একটু খেয়াল করতে পেরেছো তোমরা? কিন্তু ওখানে m ছিল আর এখানে কি আসছে? I। আর ওখানে v জি স্কয়ার ছিল আর এখানে কি আসছে? ওমেগা স্কয়ার, যেহেতু এটা ঘূর্ণন গতি। ক্লিয়ার কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। তো আজকে এইটুকুই থাক। আজকে আমি খুবই অল্প পড়াইলাম। আমরা আগামী দিনে বেশ কিছু তথ্য মানে গুরুত্বপূর্ণ থিওরি এবং অঙ্ক করাবো। তো তোমরা প্রত্যেকটা ক্লাস নিয়মিত করবে এবং বাসায় লেখাপড়া করো, যেহেতু তোমার কলেজ খোলার সম্ভাবনা এখন আপাতত নাই।